নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এলাম তোমাদের কাছে একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা আবারও একটি জায়গা নিয়ে। জায়গাটির নাম ভানগড়, রাজস্থান। যখনই আমরা কোথাও সার্চ করি ইন্ডিয়াজ মোস্ট হন্টেড প্লেসেস, তার মধ্যে একটি নাম এই ভানগড় ফোর্টের ঠিক আসে। দিল্লি থেকে প্রায় 235 কিলোমিটার দূরে রাজস্থানের অলওয়ার জেলাতে আরাওয়ালি পাহাড়ে ঘেরা 3 দিক থেকে তার মধ্যে একটা কেল্লা হলো এই ভানগড়। এই ভানগড় কেল্লাটা সাল 1573-তে আমেরের রাজা ভগবত দাস নিজের ছোট ছেলে মাধব সিং এর জন্য বানিয়েছিলেন। যখন এটা তৈরি করা হয় তখন এটা খুবই সুন্দর এবং শান্তির একটি জায়গা ছিল। আর তখন এই ভানগড়ে প্রায় 900টি বাড়ি ছিল। কিন্তু এমন কি হলো যে একটা এরম হাসি খুশিতে মেতে থাকা শহর এরম ধুলোয় পরিণত হলো? যাই হোক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এখানে একটি বোর্ডও আছে যে আফটার সানসেট দ্য এন্ট্রি ইজ রেস্ট্রিক্টেড। এইখানটা কেন ভুতুড়ে বা কেন এটাকে ভৌতিক বলা হয় তার কোনো কনক্রিট এভিডেন্স বা ঘটনা কারোরই জানা নেই, বাট লোকমুখে প্রচলিত অনেক গল্পই আমরা শুনে থাকি। তার মধ্যে কয়েকটি আজকে বলা হোক। প্রথম গল্পটি আছে সেটা হলো গুরু বালুনাথের সাথে জড়িয়ে। শোনা যায় যখন আমেরের রাজা ভগবত দাস এই কেল্লাটা বানাচ্ছিলেন তখনই কিছু দূরে বসে গুরু বালুনাথ তপস্যা করছিলেন। যখন গুরু জানতে পারেন যে রাজা এরম একটা কেল্লা বানাচ্ছেন, উনি রাজাকে চিঠি লিখে ওনার সাথে দেখা করতে বলেন। রাজা যখন চিঠিটা পায় উনি ওনার সাথে দেখা করতে আসেন। গুরু তাকে বলে, তুমি যে এই কেল্লাটা বানাচ্ছ তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হ্যাঁ মনে রেখো এই কেল্লার উচ্চতা এতটাও যাতে না হয় যে সেটার কোনো ছায়া দিনের কোনো সময় আমার গায়ে এসে পড়ুক। ওই সময় যত সাধু মহাত্মা এরা ছিলেন এরা খুবই খুবই পিওর ছিলেন, তাই ওনাদেরকে কেউ অসম্মান করবেন বা ওনার কথা কেউ ফেলে দেবেন এই কথা কেউ স্বপ্নেও ভাবতে পারতো না। তাই রাজাও কথার কোনো অমান্য না করে কেল্লার উচ্চতা কমিয়েই রাখলেন। গুরু বালুনাথের এই কথা অমান্য নেক্সট 2টো প্রজন্ম করেন, কিন্তু বলা হয় যখন 3য় প্রজন্ম আসে তখন তারা এই ব্যাপারটাকে কোনো গুরুত্বই দেয় না, আর তারা কেল্লার উচ্চতা তখন ধীরে ধীরে বাড়াতে থাকে। একদিন কেল্লার উচ্চতা বাড়ানোর ফলে তার যে ছায়া ছিল সেটা এসে গুরুর গায়ে পড়ে। গায়ে পড়াতে গুরু বালুনাথ তখন শ্রাপ দেয়, ভানগড় ধ্বংস হয়ে যাবে। বলা হয় এটার পরই ভানগড় আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে চলে। এটা ছাড়া বলা হয় 1783 মানে 1783-তে যে চালিসা আকাল এসেছিল, যেটা অনেক অনেক লোক মারা গেছিল, সেটা নাকি গুরু বালুনাথেরই অভিশাপের জন্য হয়েছিল। ওখানে তারপর বহু লোক নিজের বাড়ি বানিয়ে থাকার চেষ্টা করেছেন, কিন্তু কোনোদিনও বাড়ির ছাদ টেকেইনি, শুধু ভেঙে পড়ে যেত। তাই ওখানে প্রপার ভাবে আর কেউ বসবাস করতে পারেনি। চলো এবার দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। দ্বিতীয় যে ঘটনাটা যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটি ঘটনাটা একটি রাজকুমারীকে নিয়ে। ঘটনা শুরু হয় যখন ভানগড় একদম সাধারণ হাসি খুশি লোক নিয়ে জুড়ে থাকা একটি জায়গা। তখন এই কেল্লাটায় একটি রাজকুমারী থাকতো যার নাম রত্নাবতী। সবাই বলতো উনি নাকি অপরূপ সুন্দরী ছিলেন, এতই সুন্দর ছিলেন যে তার জন্য দূর দূরান্ত থেকে বহু রাজাদের সম্বন্ধ আসত। বহু রাজা তার প্রেমে একদম মাতোয়ারা ছিলেন। এই রাজাদের মধ্যেও একজন এমন ছিল যে রাজকুমারীর সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন। তার নাম ছিল সিংহিয়া। সিংহিয়া ছিলেন একজন তান্ত্রিক। তন্ত্র সাধনায় সারাক্ষণ মগ্ন থাকতেন উনি, আর উনি বেসিক্যালি শ্মশানেই থাকতেন। সিংহিয়া মনে মনে ভাবলো যে ওর জন্য এটা অসম্ভব ব্যাপার যে ও রাজকুমারীকে নিজের বশে করবে। তাই ও অনেক 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 তন্ত্র সাধনা করতে থাকে, অনেক উপায় ও ভাবতে থাকে যে কিভাবে ও রাজকুমারীকে নিজের বশে করবে। এরকম একটা সুযোগের অপেক্ষায় সে বহুদিন ধরে ছিল। যাই হোক, সেই সুযোগটা একদিন এলো।
কি হয়, একদিন রাজকুমারী রত্নাবতীর একজন দাসী বাজারে আসে। বাজারে বিভিন্ন কেনাকাটি বাদেও ও রাজকুমারীর জন্য মাথায় লাগানোর একটি তেলও নিতে আসে। তখনই ওই সন্ন্যাসী ওকে দেখতে পায়, মানে তান্ত্রিক ওকে দেখতে পায়, আর ভাবে এটাই মোক্ষম সুযোগ যেভাবে ও রাজকুমারীকে নিজের বশে করতে পারবে। কি ওই মোক্ষম সুযোগটা, চলো দেখি। তেল কেনা হয়ে গেলে যখন দাসী ফেরত আসছিল, তখন ওকে সন্ন্যাসী দাঁড় করায়। কথাবার্তা এদিক ওদিকের কথা বলতে বলতে তাকে কথার মধ্যে রেখে রেখে সে নিজের উপায়টা ঠিক বার করে নেয়। সে যেহেতু তন্ত্র সাধনা করত, তার জন্য রত্নাবতীর জন্য যে মাথার তেলটি কেনা হয়েছিল, সে তার মধ্যে কালো জাদু প্রয়োগ করে। যাই হোক, করার পর সে দাসীকে নিজের মতো ফেরত আসতে দেয়, আর বেশি কথা বাড়ায় না। দাসী এসে সবকিছু রত্নাবতীকে দেয়, সাথে তেলটিও দেয়। স্বাভাবিকভাবে কিছুদিনের মধ্যে রত্নাবতী একদিন ওর দাসীকে বলে, আমার একটু মাথায় তেলটা লাগিয়ে দে তো। দাসী এসে নর্মাল তেল লাগাতে শুরু করে। তেলটা লাগানোর সাথে সাথেই রত্নাবতী কিরম একটা অদ্ভুত গন্ধ পায়। তার তখন একটু সন্দেহ হয়, কারণ কি যে তেলটি তাকে লাগানো হচ্ছিল সেটা সে প্রায় লাগিয়ে থাকে। তো আমরা ইউজুয়ালি যে তেলটা আমরা প্রায় লাগাই, সেই তেলের গন্ধ যদি ডিফারেন্স হয় আমরা তো বুঝতেই পারবো, সেরকম রত্নাবতীও বুঝতে পারে। সে তখন দাসীকে জিজ্ঞেস করে, তেলটা তুই কোত্থেকে এনেছিস? তেলটা তো আগের মতো মনে হচ্ছে না, রাস্তায় কি তোর কারোর সাথে দেখা হয়েছিল? অনেক প্রশ্নে ও লিস্ট ধরিয়ে দেয় দাসীকে। তো দাসীও একটু ঘাবড়ে গিয়ে বলে, না, যেখান থেকে আনি সেখান থেকেই আনতাম, কিন্তু হ্যাঁ, রাস্তায় ওই তান্ত্রিকের সাথে দেখা হয়েছিল, ও কারণেই বকবক করেই যাচ্ছিল। তখন রত্নাবতী বেশ রেগে যায়। রেগে গিয়ে বলে, তোকে যেটুকুনি কাজ দিয়েছে সেটুকুনি করতে পারিস না? যাই হোক, এইসব কথাবার্তার পর রত্নাবতী খুব রেগে যান। রেগে যাওয়ার ফলে উনি ওই তেলের শিশিটা নিয়ে পাথরে ছুঁড়ে মারেন। পুরো তেলটা পুরো পাথরময় হয়ে যায়। তারপরে সে নিজের মতো আবার নর্মাল চলে আসে কেল্লার ভেতর। এবার তান্ত্রিক এমনই একটা তন্ত্র করেছিল ওই তেলটার মধ্যে, যে তেলটা যেই লাগাবে সে যেন ওই বশীভূত হয়ে তান্ত্রিকের কাছে এমনি এমনিই চলে আসবে। মানে তান্ত্রিককে কোনো এফর্ট আর করতে হবে না। যেই ওই মাথায় তেলটা লাগাবে রত্নাবতী, তান্ত্রিক এই ভেবেই করেছিল যে যেই তেলটা রত্নাবতী মাথায় লাগাবে অমনি সাথে সাথে রত্নাবতী এই তান্ত্রিকের কাছে চলে আসবে। কিন্তু যাই হোক, সেটা তো আর সাকসেসফুল হলো না। তেলটা যেহেতু পাথরের ওপর গিয়ে মেরেছিল রত্নাবতী, তো পুরো তেলটার মধ্যে যে কালো জাদুটা ছিল সেটা কোনোভাবে ওই পাথরটার মধ্যে প্রয়োগ হয়ে যায়। তো একদিন এরকম সাধু বসে যখন এই তান্ত্রিক বসে যখন তপস্যা করছে, তখন ওই পাথরটি গড়িয়ে গড়িয়ে তান্ত্রিকের দিকে আসে। তান্ত্রিকের বুঝতে বেশি বিলম্ব হয় না যে ও আর বেশিক্ষণ নেই। পাথরটা এসে তান্ত্রিকের বুকের ওপর উঠে যায়। তান্ত্রিক যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন তান্ত্রিক বলে, রত্নাবতী সহ পুরো ভানগড়ের সবাই মারা যাবে, আর তাদের আত্মারা সারা জীবনের জন্য এই ভানগড়ের মধ্যেই ক্যাদ হয়ে থাকবে, তারা কখনো মুক্তি পাবে না। বলা হয় যে এর কিছুদিন পরেই ভানগড় আর আজবগড়ের মধ্যে যুদ্ধ লাগে, যেটাতে পুরো ভানগড় তছনছ হয়ে যায়। এর জন্য রাজকুমারী সহ বহু লোকের প্রাণহানি হয়। কিন্তু ইতিহাসে এই যুদ্ধের উল্লেখ কোথাও নেই। বলা হয় এটার পর ভানগড়ে আর কেউ কোনোদিনও বসবাস করতে পারেনি। 3 নম্বর যেটা প্রচলিত আছে, যে ভানগড়ে যখন এই যুদ্ধটা হয়, তারপরে ভানগড়ে এমন একটি জায়গা আছে যেখানে অনেক অনেক ধন রত্ন লুকিয়ে রাখা আছে। তো যাতে কোনো মানুষ সেটার অ্যাক্সেস না পায় বা তারা যাতে এসে সেটার খোঁজ না করতে পারে, তার জন্যও নাকি এরকম অনেক রিউমার ছড়ানো আছে যে ওখানে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। এই 3টে হলো প্রচলিত, মানে লোক মুখে শোনা যায়, বহু বছর ধরে এই গল্পটাই চলে আসছে, এই ঘটনাগুলোই বলা হয় যে এটাই হতো, এরম ভাবেই হতো। তো যাই হোক, এখন যারা লোকালসরা যায় তারা অনেক সময় বলে যে দিনের বেলা যখন তারা যায় তাদের কিরম গা ছমছম করে, বা তাদের সবসময় মনে হয় যে তাদের পিছন পিছন কেউ হাঁটছে,
মানে জায়গাটার মধ্যে একটা অদ্ভুত হেভিনেস তারা ফিল করে। কিন্তু আজ অব্দি সত্যি কথা বলতে কোথাও কিছু প্রুভেন ফ্যাক্ট নেই যে ওখানে কোনো ভৌতিক কিছু আছে বা কাউকে দেখা গেছে, এনি অ্যাপারেশনস এনিথিং, কিছু এখনো প্রুভেন নয়। তো এখানে লোকালসরা এটাও বলে যে মাঝে মাঝে রাত হলে ওখান থেকে চিল্লানোর আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে, হাসিরও আওয়াজ আসে, আবার মাঝে মাঝে ঘুঙুরেরও আওয়াজ পাওয়া যায়। লোকে আবার এটাও বলে যে রাতে ওখানে যারা যায় তারা অনেকে ফেরতও আসে না, আর যারা ফেরত আসে তারা আর সুস্থ মস্তিষ্কের থাকে না, তারা কিনা উন্মাদের মতো হয়ে যায়, আর কিছুদিন পর তাদের কোনো না কোনো ভাবে মৃত্যু ঠিক ঘটে। এখানে আরেকটা কথাও, এখানে বহু প্যারানর্মাল ইনভেস্টিগেটররা গেছিল ইনভেস্টিগেশনের জন্য, এরকম অনেক ডকুমেন্টারিজ আমরাও দেখতে পাই, তোমরা সার্চ করলে তোমরাও দেখতে পাবে, বহু এরকম ডকুমেন্টারিজ আছে। বাট অ্যাকচুয়ালি কেউ প্রুফ করতে পারেনি যে ওখানে কিছু আছে বলে বা ওখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় বলে, তো এটা কেউ কোনোদিনই প্রুফ করতে পারেনি। তো প্যারানর্মাল ইনভেস্টিগেটররা যে একটা তথ্য দিয়েছিল যে যেহেতু যেরকম আমি বা তুমি বা আমরা যখনই এরকম গল্পগুলো শুনি বা এরকম ঘটনাগুলো শুনি, আমরা মাথার মধ্যে এটা আমাদের অলরেডি প্রি অকুপাইড থাকে। তো আমরা যখন ওই জায়গাটায় যাই আমাদের যেন ইটসেলফ এই ফিলিং গুলো হয় যে হয়তো আমায় কেউ ফলো করছে, বা রাজকুমারী যে ঘরে ছিল সেখানে গিয়ে হয়তো আমার থাপ্পড় লেগেছে, বা আমাকে হয়তো পিছন থেকে কেউ ডাকছে, বা আমি হাসির আওয়াজ পাচ্ছি। এগুলো সব আমাদের সাবকনশিয়াস মাইন্ডের খেলা অ্যাকর্ডিং টু দ্য প্যারানর্মাল ইনভেস্টিগেটরস, বিকজ তারা ওখানে কোনো এভিডেন্স কিছুই পায়নি। বহু লোক ওখানে এখনো যারা ঘুরতে যায় অনেকে বলে যে তারা কোনোদিনই কিছু ফিল করেনি, তাদেরকে একদমই নর্মাল লাগে জায়গাটা। কিন্তু অদ্ভুত বিষয়, ভানগড় কি করে শুরু হয়েছিল, কেল্লা কি করে তৈরি হয়েছিল, এটার কংক্রিট ঘটনা বা গল্প আমাদের কাছে আছে, বাট এটা কি করে ধূলিসাৎ হয়ে গেল সেটা আজও কেউ জানে না। ইটস স্টিল আ মিস্ট্রি। যাই হোক, আশা করি তোমাদের আজকের এপিসোডটা খুব ভালো লেগেছে। অ্যাজ ইউজুয়াল ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা ভীষণ 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 ভালোবাসা আমাকে দিচ্ছ, অ্যান্ড আই এম অবলাইজড ফর দ্যাট। আরও ভালোবাসা দাও, আরও লোকের কাছে প্রোফাইলটা শেয়ার করো, গল্পগুলো শেয়ার করো। আর খুব শিগগিরই আবারও কোথাও বা কারোর ভৌতিক ঘটনা নিয়ে আবার আসবো। আনটিল দেন খুব খুব ভালো থেকো, মজা করো, টাটা।